স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, স্লাইডটা আমরা দিচ্ছি তোমাদেরকে। এই অপশনটার নাম কি? বেসিক ইনপুট আউটপুট ইন্টারফেসিং। বেসিক ইনপুট আউটপুট ইন্টারফেসিং থেকে আমরা দুইটা পার্ট রাখছি, যে দুইটা পার্টের কথা আমরা বলছি। একটা হচ্ছে কি মেমোরি অ্যাড্রেস ডিকোড করা, আরেকটা কি ইনপুট আউটপুটের পোর্ট অ্যাড্রেস ডিকোড করা। দুটা টার্ম আমরা দেখব এখান থেকে। একটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস ডিকোড করা, আরেকটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের পোর্ট অ্যাড্রেস ডিকোড করা। খুব খেয়াল দিবা যাতে তুমি এখানেই পড়ে ফেলো। তো প্রথম টার্মটা কি? মেমোরি অ্যাড্রেস ডিকোড করা। এই মেমোরি অ্যাড্রেস ডিকোড করার জন্য আমরা দুইটা ক্যারেক্টারকে নিই, দুইটা ক্যারেক্টার। একটা হচ্ছে মাইক্রোপ্রসেসর, সেটা হইতে পারে 8086, সেটা হইতে পারে 8088, সেটা হইতে পারে 8085। আরেকটা আমরা কিনি ইপ্রম নিই, হ্যাঁ, আরেকটা কিনি আমরা ইপ্রম নিই। দুইটা টার্ম আমরা নিই। একটা হচ্ছে আমাদের ইপ্রম, ইপ্রমের একটা মডেল নাম্বার আছে, মডেল নাম্বারটা ফিক্সড, সেটা হচ্ছে 2716, এটা ফিক্সড, ইউ কান্ট চেঞ্জ। তার মানে কি একটা ইপ্রম নিব 2716 মডেলের, আরেকটা 8088 মাইক্রোপ্রসেসর নিলাম। এখন মেমোরি অ্যাড্রেস ডিকোডিংয়ে আমরা দেখব আমার যে ইপ্রম আছে, এই ইপ্রমটা 8086 মাইক্রোপ্রসেসরের যে মেমোরি আছে সেই মেমোরি স্পেসে কোন জায়গাটা নিবে। আমি আবার বলতেছি, এখানে ইপ্রম আমরা ইউজ করি চেক করার জন্য 8086 মাইক্রোপ্রসেসর মেমোরির কোন মেমোরিটুকু সে নিবে, কোন অ্যাড্রেসে সে লোকেট করবে। এবার এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? এখানে 8086 বা 8088 এর আমরা পরে আসছি ক্লাসে, অ্যাড্রেস লাইন হচ্ছে কত? 20। আর আমাদের যে ইপ্রম আছে সে হাইয়েস্ট দিতে পারে কয়টা কানেকশন? 11টা। তাইলে কয়টা পিন খালি থাকে? মাইক্রোপ্রসেসরের কয়টা পিন খালি থাকে? 9টা খালি থাকে। হ্যাঁ, 9টা খালি থাকে। তাহলে এই 9টা পিনকে আমরা কি হিসেবে ইউজ করতে পারি? একটা ডিকোডার হিসেবে। তো ডিকোডারের কাজ আমরা আগেও পড়ে আসছি। ডিকোডার আমাদের বাফারকে অ্যাক্টিভ করত, ডিকোডার আমাদের কোন অ্যাড্রেস পয়েন্টে কাজ করবে সে অ্যাড্রেসটাকে অ্যাক্টিভ করত। ডিকোডার হিসেবে আমরা ন্যান্ড গেট ইউজ করে আসছি, রাইট? আর আজকে ডিকোডার হিসেবে এই যে অ্যাডিশনাল 9টা লাইন দেখলে, ওই 9টা লাইন ইউজ করব। হ্যাঁ, এখন আসো স্যার, তাহলে একটু আগে আমি বললাম ডিকোডার হিসেবে আমি কি ইউজ করে আসছি? ন্যান্ড গেট। তাহলে আজকেও আমি ডিকোডার হিসেবে কাকে ইউজ করব? ন্যান্ড গেটকে ইউজ করব। বাট এখানে একটা কিন্তু আছে। তাহলে আমরা গল্পের শুরুটা কোন জায়গায় করছিলাম? আমার একটা 8086 নামে মাইক্রোপ্রসেসর আছে, আর একটা 2716 মডেলের ইপ্রম আছে। বাট ইপ্রমের লাইন হচ্ছে 11টা, কিন্তু মাইক্রোপ্রসেসরের লাইন হচ্ছে, অ্যাড্রেস লাইন হচ্ছে 20টা। তাহলে অ্যাডিশনাল 9টা লাইন এখানে খালি থেকে যায়। খুব ভালো কথা। তাহলে যে চালাক, যে সার্কিট কানেকশন বুঝো, সে বুঝার কথা ওই 9টা লাইন আসলে কার সাথে যাবে। ওই বাড়তি 9টা লাইন আসলে কার সাথে যাবে? ন্যান্ড গেটের সাথে। একটু আগে বলছি অ্যাডিশনাল 9টা লাইনকে আমি ডিকোড হিসেবে ইউজ করি। কি ডিকোড করতে? অ্যাড্রেস ডিকোড করতে। আর এখানে ডিকোডারের জন্য আমি একটা হার্ডওয়্যার ইউজ করছি, ন্যান্ড গেট। তাহলে ওই যে তুমি বেঁচে কুচে যে 9টা লাইন আছে, ওই 9টা লাইন ইনপুট হিসেবে কোথায় যাবে? ন্যান্ড গেটে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা একটা করে দেখি। এখন কি হচ্ছে, কিছু সাইজের ব্যাপার স্যাপার আছে। আমার যে 2716 ইপ্রম, সেটা কত লাইন করে দিতে পারে আউটপুট? 8। এবং কত জায়গা নেয়? 2 কিলোবাইট। কত জায়গা নেয়? 2 কিলোবাইট। এবং ইনপুট আউটপুটের লাইন সংখ্যা কত? 8। এটাকে আমি লিখছি কি হিসেবে? 2k ইন্টু 8 হিসেবে। বাট তুমিও জানো আমিও জানি আমাদের যে মাইক্রোপ্রসেসর আছে সেটা রিয়েল মোডে কাজ করে, আর সেটা জায়গার জমিন কত ছিল জানি? 1 মেগাবাইট। তুমি অ্যাড্রেস ডিকোড করে আসছো, তাহলে কোথায় 2 কিলোবাইট আর কোথায় 1 মেগাবাইট? তাহলে এখানে আমাকে কি করতে হয়? আমি মাইক্রোপ্রসেসর 8086 এর 1 মেগাবাইট জায়গার মধ্যে কোন 2 কিলোবাইট আমি ইপ্রমকে দিব, কোন 2 কিলোবাইট আমি ইপ্রমকে দিব। তাহলে এবার এটা একটা সার্কিট আছে। এক্স্যাক্টলি এটাই হচ্ছে সার্কিট। সার্কিটে তোমার জন্য আমরা দুইটা পিকচার রাখছি, বাট এই রাইট হ্যান্ডের পিকচার তোমার দেখা লাগবে না। এই রাইট হ্যান্ডের পিকচার দিয়ে তোমার কোনো কাজ নাই।
তোমার কাজ হচ্ছে লেফটের সার্কিটটা। এবার সাথে সাথে দেখবে এটা খুবই ইজি একটা জিনিস। 2716 আমার কার্সারটা দেখো, 2716 এটা একটা ইপ্রম এবং সাইজ কত পাইছি আমরা? ইনপুট আউটপুট, আউটপুট লাইন কয়টা? 8টা, আর সাইজ কত একটার? 2 কিলোবাইট করে। ওকে, দেখে আমাকে বলো এই 2716 ইপ্রমের আউটপুট লাইন জানি কয়টা পাইছি আমরা? 2K into 8 মানে আউটপুট লাইন কয়টা? 3টা। 8টা। 3টা কেমন হইলো? আউটপুট লাইন কয়টা? 8টা। 0 থেকে কত পর্যন্ত? 7। তাহলে 0 থেকে 7 মানে কয়টা? 8টা। আউটপুট লাইন ইপ্রমে অলওয়েজ কয়টা? 8টা। এজন্যই তো আমি একটু আগেই বললাম 2K into 8 মানে বুঝাই 8টা আউটপুট লাইন। এবার আসো, একটু আগে আমরা বলছি ইপ্রমের ইনপুট লাইন জানি কয়টা ছিল? 11টা। ইপ্রমের ইনপুট লাইন জানি কয়টা ছিল? 11টা। আমার কার্সর দেখো, A0 থেকে A10 পর্যন্ত। A মানে অ্যাড্রেস, ও মানে আউটপুট। তাহলে 11টা অ্যাড্রেস লাইন কার সাথে জানি কানেক্টেড থাকে? মাইক্রোপ্রসেসরের সাথে। কিন্তু আমার কার্সর দেখবে এটা মাইক্রোপ্রসেসর, কিন্তু মাইক্রোপ্রসেসরের কয়টা পিন ছিল জানি? 20টা অ্যাড্রেস লাইন ছিল। ওখান থেকে সে 11টা কানেক্ট করতে পারতো। বাকি কয়টা খালি থাকতো? তুমি আনসার দিছো 9টা। তাহলে 9টা মানে কত? A11 থেকে A19 পর্যন্ত, কারণ 0 থেকে স্টার্ট হয়তো, 0 থেকে স্টার্ট হয় না তাই। তাহলে 9টা দেখছো স্যার, এটাই বললাম এখানে আমরা একটা ন্যান্ড গেট ইউজ করি, আর ওই ন্যান্ড গেটের ইনপুট হিসেবে কয়টা লাইন যায়? ওই 9টা লাইন। এখন তোমাকে তো আমরা মাইক্রোপ্রসেসরের পিন ডায়াগ্রাম পড়াইছিলাম। মাইক্রোপ্রসেসরের পিন ডায়াগ্রামে একটা পিন ছিল ইনপুট আউটপুট অবলিক মেমোরি, তার মানে এটাকে আইও মোডে কাজ করে নাকি মেমোরি মোডে কাজ করে, রাইট? এটা একটা ইনভার্টার হিসেবে কাজ করে। এবার একটা একটা সিগন্যাল আমরা দিব, দেখে আমাকে বলো এটা একটা নট গেট। তাইলে যদি আমি এখানে 0 বসাই, যদি আমি এখানে 0 বসাই, কে বলতে পারবে ইনপুট আউটপুট অ্যাক্টিভ হবে নাকি মেমোরি অ্যাক্টিভ হবে? মেমোরি। মেমোরি, কারণ 0 পাওয়া মানে এখানে কি হয়ে যাওয়া? 1। ওকে, মেমোরিকে তুমি অ্যাক্টিভেট করলা। এবার উপরে চলো, তাহলে এটা ন্যান্ড গেট। ন্যান্ড গেটকে কি করতে হবে? আলটিমেটলি তোমাদেরকে একটা পিন পড়াইছিলাম, চিপ সিলেক্ট পিন। চিপ সিলেক্ট পিনের কাজ ছিল 2টা মোডে কাজ করা, একটা হচ্ছে প্রোগ্রামিং মোড আর একটা হচ্ছে কন্ট্রোল মোড। এখন এটা তো কন্ট্রোল মোডে কাজ করে কোনো লাভ নাই, এটা প্রোগ্রামিং মোডে কাজ করতে হবে। এটা প্রোগ্রামিং মোডে কাজ করার জন্য স্যার চিপ সিলেক্টকে কত হইতে হবে? 1। প্রোগ্রামিং মোডে কাজ করার জন্য এটাকে অ্যাক্টিভ করতে হবে, ইপ্রমকে অ্যাক্টিভ করতে হবে। সো ইপ্রমকে অ্যাক্টিভ করে কে? চিপ সিলেক্ট। তাহলে অ্যাক্টিভ করার জন্য অলওয়েজ আমরা ভ্যালু কত নিছি? 1 1। এখন আসো, তাহলে তুমি বুঝে গেছো যে এখানে 1 পাইতে হবে। তাহলে এখানে 1 আনার জন্য কি করা যায়? এবার ওই আগের পড়া। তাহলে এখানে 9টা আছে লাইন, দেখে বলো এটা ন্যান্ড গেট। এখানে আমি 9টাতে 1 1 1 1 1 1 বসাইলাম। তাইলে আগে বলো অ্যান্ড এর রেজাল্ট কত হবে? 9টা পিনে সবগুলো 1, তাহলে অ্যান্ড এর রেজাল্ট কত হবে? অ্যান্ড, সিম্পলি অ্যান্ড 0 হবে। 1 অ্যান্ড ন্যান্ড না, যদি সবগুলো 1 হয় হ্যাঁ 1 হবে। তাহলে 1 হবে, আর ন্যান্ড করলে কত হয়ে যাবে? 0। তাহলে এবার এটা একটা অর গেট, তাহলে অরে এখানে এখন কত যাচ্ছে? 0। এবার তুমি মাইক্রোপ্রসেসরের পিনে, এটাও আমরা তোমাকে পড়াইছি, একটা রিড পিন থাকে আর একটা রাইট পিন থাকে। যেহেতু অ্যাড্রেস ডিকোড করতেছে, তাহলে আমার রাইট পিনের তো কোনো কাজ নাই, অ্যাড্রেসটা রিড করতে হবে। তাহলে মাইক্রোপ্রসেসরের কোন পিনটা আসবে? কি রিড নাকি রাইট? রিড পিন। এবং কোন সিগন্যালটা আসবে? তোমাদেরকে আমরা 4টা সিগন্যালও পড়াইছি, মেমোরি রিড, মেমোরি রাইট, ইনপুট আউটপুট রিড, ইনপুট আউটপুট রাইট। তাহলে এখানে কোনটা অ্যাক্টিভেট হবে? কমন সেন্সে কি বলে? মেমোরি রিড। কেন মেমোরি রিড? কারণ তুমি মেমোরি অ্যাড্রেস ডিকোড করতেছো, তাহলে ওই অ্যাড্রেস পজিশন তোমাকে রিড করতে হবে। তাহলে ওই 4টা কন্ট্রোল সিগন্যালের মধ্যে কোন সিগন্যালটা আসবে? এমআরডিসি, মেমোরি রিড। আর কোন পিনটা অ্যাক্টিভেট হবে? রিড পিন। এবার তোমার যদি মনে থেকে থাকে, আমরা এখানে 0 পাইছিলাম, এটা কি গেট? অর গেট। তাহলে রিড পিনটা কানেক্ট করলাম
কি সিগন্যাল দিয়ে, এমআরডিসি সিগন্যাল দিয়ে। কেননা আমি এখানে কি করতেছি, মেমোরি থেকে অ্যাড্রেস রিড করতেছি, খুব ইজি কথা। তাহলে এবার আসো, রিড পিন অ্যাক্টিভ হাই নাকি অ্যাক্টিভ লো, কি পড়ে আসছো? অ্যাক্টিভ লো। তাহলে এটা কত হইতে হবে, রিড পিন কত হইতে হবে চালু হওয়ার জন্য? 0 0। তাহলে তুমি এখানে ন্যান্ডে পাইছো 0, আর রিড হওয়ার জন্য হইতে হবে 0। তাহলে 0 আর 0 অর বলো কত? 1 0। না না স্যার তুমি আবার ভর্তি হও, তুমি আবার ইন্টারমিডিয়েটে যাও। তাহলে কত? 0 আর 0 অর কত? 0। 0 আর 0 অর কত? 0। তাহলে এটা কি চিপ সিলেক্ট? তাহলে চিপ সিলেক্ট পিনটা কি হিসেবে কাজ করে? আমরা চিপ সিলেক্টের মাথার উপরে কি দেখছিলাম? বার। আমরা চিপ সিলেক্টের মাথার উপরে বার দেখছিলাম, এখানে এসে সিএস এর উপরে আমরা বার দিই নাই, আমরা একটা কি ইউজ করছি, নট গেট ইউজ করছি। একই কথা, বার দেওয়া যায় কথা, নট গেট ইউজ করাও একই কথা। তাহলে এখানে 0 আর 0 অর পাইছি 0। তাহলে এটা চিপ সিলেক্টে গিয়ে কত হয়ে যাবে? 1 1। এই তার মানে কি অ্যাক্টিভেট হয়ে গেল? ইপ্রম অ্যাক্টিভেট হয়ে গেল। আর ইপ্রমকে অ্যাক্টিভেট করলো কে? আমার ডিকোডার। আর ডিকোডারটার নাম কি? ন্যান্ড গেট। তার মানে কি বুঝছো স্যার? এটা যে অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে এবার সে 8 বিটের কি পাঠাইতে পারবে, ডেটা পাঠাইতে পারবে ডেটা বাস দিয়ে। কোন লোকেশনে ডেটা পাঠাবে? এই তুমি এখানে যে লোকেশনটা দিছো 20 বিটের, 20 বিটের যে লোকেশনটা দিছো, এখন 20 বিটের মধ্যে প্রথম 11টা বিট মাইক্রোপ্রসেসরের সঙ্গে ডিরেক্ট অ্যাড হইতো, আর বাকি অবশিষ্ট 9টা পিন মাইক্রোপ্রসেসরের কি হিসেবে কাজ করতো? ডিকোডার পিন হিসেবে। অ্যাড্রেস কেমনে বের করে এটা আমরা এখনই দেখব। আগে তুমি বলো তুমি এটা বুঝছো কিনা। এটা খুব ইজি একটা জিনিস, আমি কিন্তু বোঝানোর সময় উপর থেকে বুঝাই নাই, নিচ থেকে শুরু করছি। তার মানে কি, আগে অ্যাক্টিভেট করছি মেমোরিকে, তারপর লাইন দেখছি ডিকোডার, ডিকোডার সব কত হয়েছে? 1। 1 এর ন্যান্ড কত? 0। এবার রিডকে অ্যাক্টিভ হওয়া লাগবে, তাহলে রিড কত পাইলে অ্যাক্টিভ হবে? 0। এবার 0 আর 0 অর কত? 0। চিপ সিলেক্টে গিয়ে এটা কত হয়ে যাবে? 1। সিম্পলি। তাহলে 1 পাওয়া মানে ইপ্রমটা কি হয়ে যাওয়া? অ্যাক্টিভ হয়ে যাওয়া। আর যে ইপ্রমটা অ্যাক্টিভ হয়ে যাবে সে 8 বিটের কি পাঠাইতে পারবে, ডেটা পাঠাইতে পারবে। কোন অ্যাড্রেস লোকেশনে পাঠাবে? ওই যে অ্যাড্রেস লোকেশন তুমি ডিকোড করে আসছো 20 বিটের। আচ্ছা, এবার একটা কথা বলি, দেখি আমাকে বলো, এই ডিকোডারকে চালু করার জন্য, এই চিপ সিলেক্টকে চালু করার জন্য সবগুলো কত হওয়া লাগছে? 1। সব 1 হওয়া লাগছে। এবার একটা প্রশ্ন আমি করি, যদি যে কোনো একটা 0 হইতো এই 9টার মধ্যে, চিপ সিলেক্টকে অ্যাক্টিভ হতো? এই 9টা পিনের মধ্যে যে কোনো একটা যদি 0 করে দিতাম তাহলে চিপ সিলেক্টকে অ্যাক্টিভ হতো? না ম্যাম। না। তার মানে এখানে একটা ফিক্সড বিট আছে, ফিক্সড বিটটা কি? 9টা পিনের সবগুলাকে কত হওয়া লাগবে? 1 হওয়া লাগবে। 9টা পিনের সবগুলাকে 1 হওয়া লাগবে। এবার আসো মেমোরি অ্যাড্রেস ডিকোডিং এ। তাহলে এই যে বললাম সবগুলাকে 1 হওয়া লাগবে, তাহলে অ্যাড্রেস জানি কত বিটের ছিল? 20 বিট। অ্যাড্রেস কত বিটের ছিল স্যার? 20 বিট। তাহলে 20 বিট মানে কত? A0 থেকে A19। ওখানের মধ্যে কোন 9টা আমরা ফিক্স করে আসছি একটু আগে? A11 থেকে কত পর্যন্ত? A19 পর্যন্ত। তাহলে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ এখান থেকে যদি একটা বিটও 0 হয়ে যায় তাহলে কি অ্যাক্টিভ হবে না? আমার ইপ্রম অ্যাক্টিভ হবে না। দ্যাটস ওয়াই দেখছো A11 থেকে A19 পর্যন্ত সবগুলো কত সেট করছে? 1। এটা ফিক্স, তুমি চেঞ্জ করতে পারবে না। এবার বাকি যেগুলো অ্যাড হইতে পারতো A0 থেকে A10, এগুলোকে আমরা বলি ডোন্ট কেয়ার কন্ডিশন। এগুলোকে আমরা বলি ডোন্ট কেয়ার কন্ডিশন। এরকম এক্স দেখা মানে বুঝবা ডোন্ট কেয়ার কন্ডিশন। সো ডোন্ট কেয়ার কন্ডিশন মানে কি বুঝাই? তুমি এখানে ভ্যালু ইচ্ছা মতো বসাইতে পারবা। আর যেহেতু 8086 শুরু হবে কত দিয়ে? পড়ে ফেলছো সবগুলা 00000, তাহলে কয়টা 0? 11টা। আর শেষ হবে কি দিয়ে? সবগুলা 11111। তার মানে তুমি চেঞ্জ করতে পারবা প্রথম 11টা বিটে, আর তুমি চেঞ্জ করতে পারবে না ওই ডিকোডার 9টা বিটে, কারণ এগুলো ফিক্সড। তুমি একটু আগেই দেখে আসছো, চিপ সিলেক্টকে অ্যাক্টিভেট করার জন্য, ইন আদার ওয়ার্ড ইপ্রমকে অ্যাক্টিভেট করার জন্য সবগুলোকে অবশ্যই অবশ্যই কত থাকতে হবে? 1।
একটা জিরো হলেও কিন্তু চলবে না ইপ্রম। দ্যাটস ওয়াই 9টা বিটকে আমরা ফিক্সড রেখে 1 হিসেবে বাকিগুলো চেঞ্জ করছি। স্টার্টিং অ্যাড্রেস অলওয়েজ কি হয় স্যার 000, আর এন্ডিং অ্যাড্রেস আমরা তোমাকে পড়ায় আসছি সবগুলো কি হয় 111। বুঝতে পারছো? এবার তুমি ভ্যালুগুলো বসাও। 4টা 1 মানে কত? f। 4টা 1 মানে কত? f। 1000 ডেসিমাল কত? 8। 000 ডেসিমাল কত? 0। 000 ডেসিমাল কত? 0। এখানে সবগুলাই তো 1, তাহলে কয়টা f হবে? 1 2 3 4 5টা। বুঝতে পারছো? এটা খুবই ইজি। এখন ব্যাপার কি, কেউ কি আমাকে বলতে পারবে এই যে স্টার্টিং আর এন্ডিং অ্যাড্রেসের মধ্যে দুইটা জিনিস সবসময় ফিক্সড থাকবে, কি বলতো? কে বলতে পারে? স্টার্টিং আর এন্ডিং অ্যাড্রেসে দুইটা লেটার সবসময় ফিক্স থাকবে, এটা চেঞ্জ হবে না। এইচ। ম্যাম লাস্টে এইচ। এইচ তো বাবা হেক্সাডেসিমেলের এইচ। আপনি দুইটা এফ এর দুইটা কথা এফ বলতেছেন কি? এক্স্যাক্টলি রাফুর, এক্স্যাক্টলি। তাহলে দুইটা এফ। হ্যাঁ, দুইটা এফ। কারণ কেন? রাফুর যেটা বুঝলো যে এখানের মধ্যে 11 থেকে 19 পর্যন্ত তুমি তো সবগুলা 1 ফিক্সড করে দিছো, তুমি তো চেঞ্জ করতে পারবে না। তাহলে এই 1 গুলার এগেইনস্টে অলওয়েজ তো স্যার কি আসবে? দুইটা এফ আসবে, ওখানে তো আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা খালি 11টা ফার্স্ট 11 বিটে চেঞ্জ আনতে পারবো, অবশিষ্ট 9 বিটে আমাদের হাত নাই। এগুলো অলওয়েজ 1 হবে, আর 1 এর ইকুইভ্যালেন্ট কি? অলওয়েজ ডবল এফ। বোঝা গেছে স্যার? 8 বল 1 এর ইকুইভ্যালেন্ট অবশ্যই অবশ্যই অলওয়েজ কি? দুইটা এফ বা ডবল এফ। বুঝতে পারছো এটা? তাহলে এখন পর্যন্ত আমরা কি দেখলাম? আমরা দেখলাম একটা NAND গেট ডিকোডার ইউজ করে কিভাবে আমরা মাইক্রোপ্রসেসর 8086 এর সাথে আমার যে ইপ্রম আছে সেটা কানেক্ট করাইতে পারি। কানেক্ট করানোর উদ্দেশ্য কি? ডেটা পাঠাবো যে কোনো একটা মেমোরি অ্যাড্রেস লোকেশনে। তাইলে আমার যে ইপ্রম আছে, ইপ্রম মাইক্রোপ্রসেসরের কোন লোকেশনে সেট হবে সেটা খুঁজে বের করছি, এই যে অ্যাড্রেস ডিকোড করলাম, এবার ওই অ্যাড্রেসে ডেটা পাঠাবো। সিম্পলি এই যা। বোঝা গেছে স্যার? সার্কিট দেখছি আর মেমোরি অ্যাড্রেস কিভাবে ডিকোড করে এই জিনিসটা দেখলাম। একটা পার্ট শেষ। বুঝতে পারি আছো? ইয়েস ম্যাম। এখন এখানে একটা অসুবিধা আছে, কি বলি? এই NAND গেটটাতে খরচাপাতি একটু বেশি হয়, হ্যাঁ, হার্ডওয়্যারের জিনিসপত্র একটু বেশি লাগে। তো আমরা চাচ্ছি এই যে একটা NAND গেট ইউজ করতে হচ্ছে, আবার একটা ইপ্রম ইউজ করতে হচ্ছে, মাইক্রোপ্রসেসর তো আছেই, তাহলে এত কিছু ইউজ না করে আমরা সিম্পল একটা ডিকোডার ইউজ করে দেবো, শুধু একটা ডিকোডার। এবং এই ডিকোডারটার নাম কি? 328 লাইন ডিকোডার। এটার একটা মডেল আছে ফিক্সড, এটা কত? 74LS138। তাহলে সিম্পলি এবার কি ইউজ করে দিব? 328 লাইন ডিকোডার। এটা হচ্ছে সে 328 লাইন ডিকোডারের ছবি। এটা হচ্ছে সে 328 লাইন ডিকোডারের ছবি। এটা না অনেক ইজি, এখানে দেখলে বুঝবা না, তাই এখানে আলাদা করে আনা হইলো। দেখতে পাচ্ছ এটা ইমেজটা? ব্ল্যাক ইন্টারফেসের ইমেজটা দেখতে পাচ্ছ? জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা কি 328 লাইন ডিকোডার? একটু খেয়াল দিবা স্যার। 328 লাইন ডিকোডারে খুব ম্যাজিক্যালি এটা বোঝা যায়, খুবই ইজি, এটা আসলে সবাই খুশি হয়। তাহলে 328 লাইনে এ দেখো ইনপুট লাইন কয়টা? ইনপুট কয়টা? দুইটা, এ আর বি। সিলেক্ট পিন কয়টা? একটা, সি। আগে 328 লাইন ডিকোডারকে চিনো, এবার 328 লাইন ডিকোডারকে তো অ্যাক্টিভ করতে হবে। সো ওই অ্যাক্টিভেট করার জন্য আমাদের পিন কয়টা? তিনটা, একটা গ্রুপ 1, একটা গ্রুপ 2 এ, আর একটা গ্রুপ 2 বি। এটা ডিকোডারকে কি করে? এনাবেল করে। তাহলে ডিকোডারকে এনাবেল করার পিন কয়টা? তিনটা, একটা G1, একটা G2 এ, আর একটা G2 বি। এবার আউটপুট পিন আছে কয়টা? 328 লাইন ডিকোডারে কয়টা আছে? 8টা। তাহলে 0 থেকে 7। যে চালাক সে কিন্তু বুঝে যাওয়ার কথা, এখানে ইনপুট আর সিলেক্ট পিন মিলে কয়টা পিন হয়? তিনটা না? আর 2 কিউব সমান কত? 8। এক্স্যাক্টলি। তাহলে তোমাকে আমি প্রথমে পরিচয় করাইলাম 328 লাইন ডিকোডারের সাথে। এবার তুমি এই চার্টে আসো। চার্টে এই চার্টটা খুব সুন্দর একটা সিকোয়েন্স মেনে চলছে, একবারে দেখবা তাহলে তুমি বুঝবা, যদি খেয়াল না দাও বুঝবে না। তাহলে ব্যাপারটা কি?
G2A কি হিসেবে কাজ করতেছে? নট গেট না? ইয়েস ম্যাম। তাহলে তুমি আমাকে বলো এটা অ্যাক্টিভেট হওয়ার জন্য কত হইতে হবে? 0 0। তার মানে আমি প্রথমে 0 বসাবো না, আমি 1 বসাবো। 1 বসানো মানে কি, এটা কি অ্যাক্টিভ হবে নাকি অ্যাক্টিভ হবে না? অ্যাক্টিভ হবে না। তাহলে বাকিগুলা আমি ডোন্ট কেয়ার রাখলাম। এবার ইনপুট আমি বন্ধ করে রাখছি, আমি আমার ডিকোডারকে অ্যানাবেলই করি নাই। তাহলে এই যে 8টা আউটপুট লাইন আছে, দেখে কে বলতে পারি এই আউটপুট লাইন 8টা কি 0 0 হয়ে পড়ে থাকবে না 1 1 হয়ে পড়ে থাকবে? 1 1 1 হয়ে পড়ে থাকবে। কেন বলো তো? ওগুলা নট হিসেবে আছে, নট নট। তুমি যদি 0 0 হয়ে ফেলাই রাখতা, এগুলো আলটিমেটলি তুমি কি বলতে চাচ্ছ, যেগুলা ইনভার্ট হয়ে 1 হয়ে যাচ্ছে। সো 1 হয়ে যাওয়া মানে তো এটা চালু হয়ে যাওয়া। তার মানে এগুলোকে এখন অফ রাখতে হবে, কারণ ডিকোডার তো এনাবেলই করলা না। তাহলে অফ রাখতে হলে কত করে রাখতে হবে? সবগুলাকে অফ 1, কারণ 1 কে ইনভার্ট করলে আমরা কত পাই? 0 0 থাকা মানে এটা অফ। একটা আউটপুট লাইনও এখন অ্যাক্টিভ না। G2A দিয়ে বন্ধ করলাম একবার। এবার G2B তে আসো, দেখি বলো G2B কত হইলে এই ডিকোডার অ্যাক্টিভ হবে? 0 0। তাহলে কত হইলে এটা অ্যাক্টিভ হবে না? 1 1। তাহলে এবার G2B কে 1 করে রাখছি, বাকিগুলা ডোন্ট কেয়ারে রাখলাম। মানে কি হচ্ছে আসলে, একটা একটা করে আমরা চেক করতেছি, একটা একটা ক্লোজ কন্ডিশন চেক করতেছি, এরপর একটা একটা অন কন্ডিশন চেক করব। দেখি আমাকে বলো, এখন আমি ক্লোজে আছে এই জন্য সবগুলা ব্ল্যাক। তাহলে কি হচ্ছে স্যার? তাহলে এবার তুমি G2B কে 1 করে দিলা, তার মানে এবারও তোমার ডিকোডার অন হইল না। আর ডিকোডার অন না হওয়ার অর্থ কি? সবগুলো আবার কি হয়ে পড়ে থাকবে? 1 হয়ে। ফাইন। এবার লাস্ট এনাবেলিং পিন হচ্ছে G1। G1 কত হইলে অ্যাক্টিভ হওয়ার কথা? 1। তাইলে কত হইলে অ্যাক্টিভ না হওয়ার কথা? 0 0। তাহলে G1 কে এবার 0 বানাই দিলাম, বাকি বন্ধু পিনগুলাকে ডোন্ট কেয়ার রাখলাম। তাহলে আউটপুট পিনগুলা সব এবার কি হিসেবে থাকবে? এবারও কি হিসেবে পড়ে থাকবে? 1 হিসেবে। 1। ওকে, চেক করে ফেলছো। তাহলে ডিসেবল 3টা কন্ডিশন চেক করছো, এবার এনাবেল কন্ডিশন চেক করো। দেখি বলো এই 3টা পিন এনাবেল হওয়ার জন্য কত কত হওয়া উচিত? এটা কত হওয়া উচিত? 0। এটা কত হওয়া উচিত? 0। এটা কত হওয়া উচিত? 1। 1 এই দেখো, চেক দাও, এই ম্যাজিকটা দেখো, এই দেখো সবগুলা 0 0 1 0 0 1 0 0 0 1 0 0 1 0 0 1। তার মানে 0 0 1 এটা ফিক্সড। এই চারটা খুবই ইজি আসলে, যারা বোকা তারাই মনে করো যে বহুত কিছু, এটা খুবই ইজি। তাহলে 0 0 1 কত আছে? 0 থেকে 7 পর্যন্ত, তাহলে 8টা। 8 বার আমি এনাবেল করাইছি। চলো এবার এখানে আগে দেখাবো না, এদিকে আগে দেখাই। আউটপুট যদি প্রথম লাইন অ্যাক্টিভ হইতে হয়, প্রথম লাইন বলছি 8টা লাইনের মধ্যে, তাইলে কাকে 0 হইতে হবে? কত নাম্বারকে 0 হইতে হবে? 0 নম্বর আউটপুট। এক্স্যাক্টলি। আর বাকিগুলো আমি এখনো বন্ধ করে রাখছি 1 1 1। তাহলে শান্ত তুমি কি বললা, কত নাম্বারটা অ্যাক্টিভ করলা? 0 0। তাহলে বলো অ্যাড্রেস লোকেশন কি হবে? ইনপুট আর সিলেক্ট কত হবে? 0 0 0। দেখে বলো 0 0 0 ডেসিমেল কত? 0 0। এবার নিজে মিলাও, এবার সবগুলো। এবার আসো, প্রথমটা চেক করলাম। এবার যদি সেকেন্ড, এখানে তো 8টা পিন, 2 নাম্বার পিনটাকে যদি অ্যাক্টিভ করতে হয়, তাহলে 1 পজিশনে এবার কি হবে? শান্তা 1 পজিশনে এবার কি হবে? 0। বাকিগুলা সব বন্ধ করে ফেলা রাখবো। ফাইন। তাহলে এবার কোনটা অ্যাক্টিভ করছো? সেকেন্ড পজিশন। এ আসো 0 0 1। তাহলে 0 0 1 এর ডেসিমেল বলো। 1। এই যে 0-এর পর 1। এবার 2 নাম্বারটা অ্যাক্টিভ করবা, তাহলে বলো 2 নাম্বারটা এবার কি বানাইছি? 0। বাকিগুলা 1। এক্স্যাক্টলি। তাহলে 0 1 0। তাহলে 0 1 0 কত? 2 সরি। তাহলে এবার আসো সেম ভাবে 3 নাম্বারটাকে এবার অ্যাক্টিভ বানাইছো, বাকিগুলা ক্লোজ। তাহলে এবার
কত নাম্বার লোকেশন অ্যাক্টিভ হবে? থার্ড। তার মানে এবার কত হবে? এবিসি 0 1 1 1 1 এর ডেসিমাল বলো কত? 3 3। সেম দেখো, এবার 4 নাম্বারটা আমি অ্যাক্টিভ করলাম, 0 বানাই, বাকি সবগুলো বন্ধ করে রাখছি। তাহলে এবার ফোর্থ লোকেশন অ্যাক্টিভেট করছি, তাহলে এবার এবিসি কত হবে? 1 0 0 1 0 0 ডেসিমাল কত? 4। 5 নাম্বারটা অ্যাক্টিভ করলা, বাকিগুলো ডিসেবল। তাহলে ফিফথ পজিশন অ্যাক্টিভ করছো 1 0 1 1 0 1 এর ডেসিমাল কত? 5। সেম সিক্সথ পজিশন অ্যাক্টিভ করলা, বাকিগুলো ডিসেবল। তাহলে 1 1 0, কেন না 1 1 0 ডেসিমাল কত? 6। এবার লাস্ট পিন অ্যাক্টিভ করলাম, 7 নাম্বার পিন। তাহলে এবার কোন লোকেশনটাকে অ্যাক্টিভ করছি? 1 1 1, কারণ 1 1 1 এর ডেসিমাল কত? 7। তাহলে এভাবে করে আমি কি করলাম? জাস্ট সিম্পলি 8টা পিনকে একবার কি করে দেখছি? অ্যাক্টিভেট করে দেখছি। এখন এটার সাথে অ্যাড্রেস ডিকোডিং এর কি সম্পর্ক? এখানে যদি 0 0 0 হয় তাহলে কোন পজিশনটা? 0 পজিশন। এটা কি 1 পজিশন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5th পজিশন, এটা 6th, এটা কি 7th। তার মানে ধরো সাপোজ 6 নাম্বারটা অ্যাক্টিভ হলো, এটা মানে বুঝায় 6 নাম্বার লাইন দিয়ে আউটপুট যাবে, 6 নাম্বার লাইন দিয়ে আউটপুট যাবে। বুঝতে পারিয়াছো? আর অ্যাক্টিভ থাকার জন্য অবশ্যই এই যে অ্যানাবেলিং গুলাকে 0 0 1 করে রাখতে হবে, কারণ আমরা তো উপরেই চেক করলাম, যদি এখান থেকে একটাও বন্ধ হয়ে থাকে তাহলে তুমি কখনোই 3 to 8 লাইন ডিকোডারকে অ্যাক্টিভ করতে পারবা না। এই যে ব্ল্যাক সারফেস, বুঝতে পারিয়াছো স্যার? 3 to 8 লাইন ডিকোডার কিন্তু সব থেকে ইজি। বুঝতে পারিয়াছো? ইয়েস ম্যাম। ওকে, তাহলে 3 to 8 লাইন ডিকোডার দেখলাম। এখন এই 3 to 8 লাইন ডিকোডারের হাত ধরে কি বলতো, একটু আগে তুমি কি দেখে আসছো? দেখে যে চালাক সে আমাকে এটা নিঃসন্দেহে বলতে পারবে। একটু আগে তুমি ইপ্রম দেখে আসছো, ইপ্রমের সাথে মাইক্রোপ্রসেসরের কানেকশন দিছো, এবং ইপ্রমটার সাইজ ছিল কত দেখি বলো তো? ইপ্রমটার সাইজ কত ছিল? 2K × 8। এখন ইপ্রম যদি সাইজ বেড়ে যায় বলতে, যদি তোমাকে আমি 64 কিলোবাইট ইন্টু 8 সেকশনের মেমোরি অ্যাড্রেসিং করতে দিই, তাহলে এত বড় জিনিস তো একসাথে মেমোরি অ্যাড্রেসিং করা পসিবল না, এটাকে ভাঙতে হবে। দেখি বলো 8 এর সঙ্গে 8 গুণ করলে কত হয়? 64। তাইলে 8/8 এর 8/8 কথাটার অর্থ কি? সাইজ হবে এবার 8 কিলোবাইট, 64 কে ভেঙে ফেলছি, আর আউটপুট লাইন তো 8টাই। তাহলে 8K/8 এর কয়টা ইপ্রম লাগবে শান্তা? কয়টা? 8টা। কয়টা লাগবে? 8টা। 8টা। তাহলে এটাকে হ্যান্ডেল করার জন্য এবার আমি কাকে নিয়ে আসছি? ওই যে আমাদের 3 to 8 লাইন ডিকোডার, ওই যে আমাদের 3 to 8 লাইন ডিকোডার। সো একটু আগের ইপ্রমের সাথে ইপ্রমের পার্থক্য কোন জায়গায় জানো? একটু আগে তুমি সিম্পলি হ্যান্ডেল করছো একটা সিঙ্গেল ইপ্রম, এবার তুমি হ্যান্ডেল করতেছো মাল্টি ইপ্রম। তার মানে চিন্তা করো 8টা ইপ্রম তুমি ইউজ করতেছো 8/8 এর, তাইলে ও কয়টা লোকেশন নিবে? আগের মতো একটা লোকেশন নিবে না 8টা লোকেশন নিবে? 8টা। হ্যাঁ, এবার 3 to 8 লাইন ডিকোডার ইউজ করে দেখো ওই 8টা লোকেশনগুলো তুমি ডিকোড করতেছো, ওই অ্যাড্রেসগুলো ডিকোড করতেছো। সো এখানে হালকা একটু চেঞ্জ আছে, চেঞ্জটা কোন জায়গায় তোমাকে দেখাই দিই, পিন নাম্বারে। এটা 3 to 8 লাইন ডিকোডার। তো একটু আগে এই যে তুমি যে এবিসি দেখলা, এই যে এবিসি দেখলা, তাহলে এবিসি কত কত নাম্বার হয়ে যাবে এখন? মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস কত? 13, অ্যাড্রেস 14, আর অ্যাড্রেস কত? 15। এদিকে কিন্তু মাইক্রোপ্রসেসর, এদিকে মাইক্রোপ্রসেসর, এটা তোমাকে বুঝতে হবে, এই সাইডে মাইক্রোপ্রসেসর আছে। তাহলে এবার আসো, তাহলে কি হচ্ছে স্যার? একটু আগে মনে আছে ইপ্রম কয়টা জানি কানেক্ট থাকতে পারতো? 2K × 8 এর 11টা লাইন না? কিন্তু এটা তো 2K × 8 না, এটা তো 8K × 8 বেড়ে গেছে। তাহলে 8K × 8 মানে কি? সাইজ বাড়ছে মানে ভাই পিনও বাড়ছে। সো 8K × 8 এর কয়টা লাইন কানেক্ট থাকতে পারে? 0 থেকে 12 পর্যন্ত মানে কয়টা লাইন? 13টা। 0 থেকে 12 পর্যন্ত মানে কয়টা লাইন? 13টা লাইন। 0 থেকে 12 পর্যন্ত মানে কয়টা লাইন? 13টা লাইন।
আগে ইপ্রম কয়টা লাইন কানেক্ট থাকতো 11টার সাথে, আর এখন যেহেতু 8/8 সে কয়টা লাইনের সঙ্গে কানেক্ট থাকবে 13টার সাথে। তাহলে কি হচ্ছে স্যার, 8/8 এর 13টা অ্যাড্রেস পিন কানেক্ট আছে মাইক্রোপ্রসেসরের 13টা অ্যাড্রেস পিনের সাথে। কাজ শেষ। 13টা মানে কি 1 থেকে 13 না 0 থেকে 12? 0 থেকে 12। তাহলে এবার আসো এদিকে, তো তোমাকে একটু আগেই বলছি মাইক্রোপ্রসেসর আছে, আর মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস পিন কি ভাই 13টা নাকি 20টা? 20টা। হ্যাঁ, তাহলে বাকিগুলো কি করব? এই যে দেখো বাকিগুলোর ব্যবস্থা নিচ্ছি। তাহলে 3 to 8 লাইনের ABC এর সাথে কানেক্ট থাকবে মাইক্রোপ্রসেসরের 13 নাম্বার পিন, বাকি পিনগুলা 14 নাম্বার পিন আর 15 নাম্বার পিন। 3 to 8 লাইনের যে ডিকোডার পিনটা ছিল এনাবেলিং পিন, ওখান থেকে G2 কে আমরা রাউফুর কার সাথে কানেকশন দিয়ে দিই? গ্রাউন্ডের সাথে। গ্রাউন্ডের সঙ্গে কানেকশন দেওয়া মানে এখানে কত? 0। আর 0টা উল্টায় কত হয়ে যাবে? 1। এক্স্যাক্টলি। এবার আসো মাইক্রোপ্রসেসরের, খুব খেয়াল দিবা, 16 নাম্বার পিনটাকে আমরা কানেক্ট করি 3 to 8 লাইনের G1 এর সাথে। তাহলে 0 হলে বন্ধ হবে, 1 হলে চলবে। এবার G2B যেটা ছিল, ওই G2 কোড করার জন্য এবার আমি একটা হার্ডওয়্যার আনি। এই হার্ডওয়্যারটা হচ্ছে ওই আমাদের NAND গেট। তাহলে NAND গেটের সঙ্গে ওই মাইক্রোপ্রসেসরের বাকি 3টা পিন কানেক্ট থাকবে, 17, 18, 19। তাহলে 17, 18, 19 এবার কার সাথে কানেক্ট থাকে? NAND এবার কি হিসেবে কাজ করে? ডিকোডার। আর কোন পিনকে ডিকোড করে শান্তা? G2B। এবার 3 to 8 লাইনের কয়টা আউটপুট ছিল? 8টা। তাহলে 8টা এবার হয়ে যাবে কি বলতো? 8টা ইপ্রমের অ্যাড্রেস লোকেশন। এই 8টা আউটপুট লাইন এবার হয়ে যাবে 8টা ইপ্রমের অ্যাড্রেস লোকেশন। তার মানে দেখো স্যার, F0 থেকে F1 এখানে থাকবে প্রথম ইপ্রম, F2 থেকে F3 সেকেন্ড ইপ্রম, F4 থেকে F5 থার্ড, 6 থেকে 7 ফোর্থ, 8 থেকে 9 ফিফথ, A থেকে B 6, C থেকে D 7, E থেকে F 8। বুঝতে পারিয়াছো? এবার 3 to 8 লাইন আর ইপ্রম, এই দুইটার কম্বিনেশন হচ্ছে এই পিকচারটা। দেখি আমাকে বলো দেখি, আমার উদ্দেশ্য কি? আমাকে এবার চিপ সিলেক্টটাকে অ্যাক্টিভ করতে হবে। আর যেহেতু তুমি আবার মেমোরি অ্যাড্রেস লোকেশন ফেচ করতেছো, তাহলে ওই অ্যাড্রেস লোকেশন তোমাকে আগের মতো রিড করতে হবে। তাহলে এদের সাথে কানেক্ট থাকবে মাইক্রোপ্রসেসরের কোন পিন জানি? রিড পিন। একটু আগে দেখে আসছি। আর কোন সিগন্যাল অ্যাক্টিভেট হয়? মেমোরি রিড সিগন্যাল। তো মেমোরি রিড সিগন্যাল অথবা রিড পিন কোন গেট দিয়ে কানেক্ট হতো? অর গেট। একটু আগে দেখছো, এই যে আবার একটু দেখাই, এই যে রিড পিন কোন গেট দিয়ে কানেক্ট থাকতো? অর গেট। এটা কোন গেট? অর গেট। আচ্ছা, তাহলে এবার আসো স্যার, চলো এটাকে অ্যাক্টিভ করাও। দেখে আমাকে বলো, এটাকে অ্যাক্টিভ, এটা তো এমনি অ্যাক্টিভ হবে, গ্রাউন্ডের সঙ্গে আছে, 0 পাইলে কত হয়ে যাবে? 1। আর এটা তো 1 পাইলে অ্যাক্টিভ হবে G1। তাহলে G2B কে অ্যাক্টিভ করার জন্য কে বলতে পারবে 17, 18, 19 সবগুলো কত হইতে হবে? একটু আগেও কিন্তু দেখে আসছো, 17, 18, 19 সবগুলোকে কত হওয়া লাগবে? 1। একটু আগে না 9টা পিন ফিক্সড 1 ছিল, তো 17, 18, 19 1 করলাম। সো 1 এর NAND কত? 0। তাহলে 0 কে আবার যদি এখানে G2B এর সাথে কানেক্ট করো, ইনভার্ট হয়ে কত হয়ে যাবে? 1। বুঝতে পারতেছো? 17, 18, 19 সবগুলোকে 1 করলাম, তাহলে 1 এর NAND কত? 0। তো 0টা আবার G2B এর কাছে এসে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। কত হয়ে যাবে স্যার? ম্যাম 1 হয়ে যাবে। 1। আচ্ছা, তাহলে 1 হইল। তাহলে এবার আসো, এগুলো তো সব নট গেট, তাই না? তাহলে এগুলা যেহেতু সব নট গেট, তাহলে এগুলোকে কত হওয়া লাগবে দেখে বলো, এখানে কত হওয়া লাগবে? কত হইলে অ্যাক্টিভ হবে? একটু আগে দেখছো 3 to 8 লাইনে কত হইলে অ্যাক্টিভ হবে? 0। কত হইলে অ্যাক্টিভ হবে? 0। আর রিড সিগন্যাল
কত হইলে অ্যাক্টিভ হবে? 0, কারণ Ma'am, মাথার zero. উপরে বার আছে। তো 0 আর 0 সেম, 0 আর 0 অর কত? 0. 0। আর এই 0টা চিপ সিলেক্টের কাছে গেলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। যেহেতু ইনভার্টার আছে, 0টা চিপ সিলেক্টের কাছে গেলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। কি আমি কি কম শুনতেছি না তোমরা চুপ করে আসো? ম্যাম 1 হয়ে যাবে ওটা। ম্যাম 1 হয়ে যাবে। হ্যালো, ম্যাম একটু প্রবলেম হচ্ছে মনে হয়, কানেকশন প্রবলেম, হালকা হালকা কথা কেটে কেটে আসছে। কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না এখন শুনতে পাচ্ছ? ম্যাম আমরা শুনতে পাচ্ছি, আপনি মেবি শুনতে পাচ্ছেন না। আচ্ছা, হ্যাঁ কথা কেটে কেটে আসতেছিল। কতটুকু তোমরা শুনতে পাচ্ছো? তোমরা শুনতেছো? ইয়েস হ্যাঁ ম্যাম। ম্যাম আমরা সবটাই শুনছি। আচ্ছা, তাহলে তোমরা শুনলে হয়েছে। তাহলে কি হচ্ছে স্যার, তাহলে এখানের মধ্যে 0 ছিল, এটা যদি 0 দিলাম, 0 পাওয়া মানে 1 পাবে, তাহলে এখান থেকে 0 গেল। আর রিড সিগন্যালকে অ্যাক্টিভ করতে হলে কত হইতে হবে? 0 হইতে হবে। সো 0 আর 0 অর কত? 0। আর 0টা চিপ সিলেক্টে আসলে কত হয়ে যাবে? 1। বোঝা গেছে স্যার? একটু খেয়াল করে দেখো তো, প্রত্যেকটার সাথে কিন্তু, প্রত্যেকটা অর গেটের সাথে কিন্তু, পার্পল কালারের লাইনটা খেয়াল করো, প্রত্যেকটা অর গেটের সাথে কিন্তু রিড সিগন্যালটা আছে। প্রত্যেকটা অর গেটের সাথে পার্পল লাইনটা খেয়াল করো, এই রিড সিগন্যালটা আছে। সব পিনের কাছে আমরা দেখছি, কিন্তু 3 জনের নাম আমি মুখে নিই নাই। 13, 14, 15। তাহলে কে বলতে পারবে এখন এসে 13, 14, 15 অবস্থা আসলে কি হবে? যখন 0 নাম্বার, ধরো তোমার 0 পজিশনে ইপ্রমটা কাজ করলো, 0 পজিশনে যে ইপ্রমটা আছে, তাহলে ওই একটু আগের মতো আর কি। তাহলে 13, 14, 15 কি হয়ে যাবে তখন? এই যে 0, 0, 0, তারপর ধরো সেকেন্ড পজিশনের ইপ্রমটা কাজ করলো, তখন কি হয়ে যাবে? 13, 14, 15, 0, 0, 1। তারপর ধরো এক্স্যাক্টলি, তারপর থার্ডে কাজ করলো, সিমিলারলি 0 থেকে কত পর্যন্ত আনবে? 7 পর্যন্ত। এক কথায় যে পজিশনের ইপ্রমটা চালু হবে, ওই পজিশনের অ্যাড্রেসটা কি হবে স্যার? ডিকোড হয়ে আসবে। আর ওই পজিশনটা শো করার জন্য আমরা 13, 14, 15কে রাখছি। 0 হইলে 0, 1 হইলে 1, তারপর 2 নাম্বার ইপ্রম অ্যাক্টিভ হইলে 1, 0 হয়ে যাবে, 3 নাম্বার হইলে 1, 1, 4 নাম্বার হইলে 1, 0, 0, একটু আগের মতো, 5 হইলে 1, 0, 1, 6 হলে 1, 1, 0, আর 7 নাম্বারটা ইপ্রম অ্যাক্টিভ হলে কি হয়ে যাবে? 1, 1, 1। বুঝতে পারিয়েছো? ইয়েস ম্যাম। ওকে, সো ডান, উই আর ডান। এরপর একটা কি ছিল? ইনপুট আউটপুট পোর্ট অ্যাড্রেস। সো ইনপুট আউটপুট পোর্ট অ্যাড্রেস থেকে সিম্পলি দেখতে হবে দুটা জিনিস। একটা মনে আছে, আমরা আমাদের ক্লাসে ফার্স্ট ক্লাসে একটা পড়া পড়ছিলাম, সেটা জানি কি ছিল, যে আইসোলেটেড আইও ভার্সেস কি মেমোরি ম্যাপড আইও। তাহলে ওখানের মধ্যে আমরা দেখতেছিলাম 8 বিটের অ্যাড্রেসটা ফিক্সড ছিল, 16 বিটের অ্যাড্রেসটা ভেরিয়েবল ছিল। এবং তোমাকে আমি বলছিলাম যে ইনপুট আউটপুটের পোর্ট অলওয়েজ 8 বিটের হয়, বাট আমাদের যে পিসি অলওয়েজ কত বিট ইউজ করে? ক্লাসে বলছে পিসি অলওয়েজ কত বিট ইউজ করে? 16 বিট। 16 বিট। তাহলে কি হচ্ছে স্যার, মেমোরি পার্ট তুমি শেষ করে ফেলছো, মেমোরি অ্যাড্রেস ডিকোড তুমি দেখে ফেলছো। এখন তুমি দেখতেছো এটা আরেকটা ধাপ, তুমি দেখতেছো ইনপুট আউটপুটের পোর্ট অ্যাড্রেস ডিকোড করা। মেমোরি অ্যাড্রেস ডিকোড করা তুমি দেখলা, ওখানে কি কি দেখছো? NAND গেট ইউজ করে ডিকোড করা, 3 to 8 লাইন ইউজ করে ডিকোড করা, আবার 3 to 8 লাইনের সাথে অনেকগুলা ইপ্রমের কানেকশন তুমি দেখছো। যখন অনেকগুলো ইপ্রম থাকবে তখন মেমোরি অ্যাড্রেস কিরকম হবে? খুব ভালো কথা, শেষ মেমোরি ডিকোড। এবার হচ্ছে ইনপুট আউটপুটের পোর্ট অ্যাড্রেস ডিকোড। তাহলে দুইটা আছে 8 আর 16, 8টা আমরা রাখি নাই, জাস্ট 16টা রাখছি। এই 16 বিটের অ্যাড্রেসটা ডিকোড করার জন্য ইনপুট আউটপুটের আমরা নর্মাল সার্কিট ইউজ করি না, আমরা একটা পিএলডি ইউজ করি, পিএলডি। তো জীবনে যে জায়গায় পিএলডি দেখবা বুঝে যাবা পিএলডি কেন ইউজ করি। আমি আমার হার্ডওয়্যার কানেকশন কমাইতে চাই, রিডিউস করতে চাই আর কি, যত বেশি কানেকশন তত বেশি ঝামেলা, সো এই জন্য আমরা ডিরেক্ট পিএলডি ইউজ করি।
প্রোগ্রামেবল লজিক্যাল ডিভাইস। তাহলে এখানে একটা পিএলডি ইউজ করতেছি, সেটা 8 আর 16 জন্য সেম। তো তোমরা 16 দেখো। সো পিএলডিটার একটা মডেল আছে, বুঝছো, এটা ফিক্স, তুমি চেঞ্জ করতে পারবে না। GAL22LV10C, এটা ফিক্সড। তার মানে একটা পিএলডি ইউজ করলাম GA মডেলের। যেহেতু 16 বিটের ইনপুট আউটপুট অ্যাড্রেস কি করব, ডিকোড করব। আমি কিন্তু এখন আর মেমোরি অ্যাড্রেস বলতেছি না, ইনপুট আউটপুটের পোর্ট অ্যাড্রেস বলতেছি। খেয়াল করো স্যার, এই পিএলডির ইনপুট আউটপুট লাইন কয়টা কে বলতে পারবে? আগের দিকে তাকাও। এই পিএলডির ইনপুট আউটপুট লাইন কয়টা? আউটপুট লাইন কয়টা? ম্যাম 8টা। আউটপুট লাইন হচ্ছে 8টা। আর ইনপুট কয়টা? কত বিট অ্যাড্রেস ডিকোড করতেছো, কত বিটের পোর্ট অ্যাড্রেস? ইনপুট লাইন কয়টা হবে তাইলে? 16টা। 16টা। আর আউটপুট হচ্ছে তার এগেনস্টে 8টা। এবার দেখো স্যার, খুব ইজি, পিন নাম্বারগুলো একটু দেখো পিএলডির। 17, 18, 19, 20, 21, 23, 24, 25, 26, 27-এর নামটা এখন নিচ্ছি না, কিছুক্ষণ পরে নিব। হ্যাঁ, 27-এর গুরুত্ব আছে একটা। এবার হচ্ছে অ্যাড্রেস পিন 16 বিটের অ্যাড্রেস ইনপুট হিসেবে যাবে, তাহলে A0 থেকে A15 পর্যন্ত। তো ওখানের মধ্যে প্রথম 10টা, তার মানে কি 0 থেকে 10 পর্যন্ত ইন্ডেক্সে 10, বা টোটাল কয়টা? 11টা। তাহলে প্রথম 11টার পিন কত হবে? 3, 4, 5, 6, 7, 8, 9, 9, 10, 11, 12, 13, 14, 9, তারপর কত? 15, 9, এরপর কি 16। তাহলে এই যে 14, 15, তারপর এখান থেকে দেখতেছো 22, ওগুলো কিসে থাকে? গ্রাউন্ড কানেকশনে, হ্যাঁ, ইনভিজিবল হয়ে পড়ে থাকে। এবার আসো, ক্লক পিনটা কত? পিন নাম্বার 2। আর বিসিসি ভোল্টেজ পিনটা কত? 28। এবার এটাকেও তো ভাই অ্যাক্টিভ হইতে হবে। এই 16 বিটের অ্যাড্রেসটা, আমি আবারও বলতেছি, 16 বিটের ইনপুট আউটপুটের পোর্ট অ্যাড্রেসটা কখন অ্যাক্টিভ হবে? কে বলতে পারবে? কখন তুমি অ্যাড্রেস পাঠাইতে পারবে? যখন এই পিএলডি অ্যাক্টিভ হবে, ওই আগের মতো। যখন এই পিএলডি অ্যাক্টিভ হবে, এই পিএলডিটা অ্যাক্টিভ করা হয় কোন পিন দিয়ে? জেড কে অনেকটা কিসের মতো বলা হয় জানো? এটা জেড কে বলা হয় কি? হাই ইম্পিডেন্স স্টেট, লো ইম্পিডেন্স স্টেট। আর এখানে তুমি জেড কে কি হিসেবে চিন্তা করতে পারো? ওই যে তোমার চিপ সিলেক্ট পিন। এখানে তুমি জেড কে কি হিসেবে চিন্তা করতে পারো? চিপ সিলেক্ট পিন, যেটার কাজ হচ্ছে এই পিএলডি কে অ্যাক্টিভ করা। তাহলে এই পিএলডি কে অ্যাক্টিভ করতে হইলে আবার একটা ডিকোডার লাগবে। আর ডিকোডার হিসেবে আমরা আবার কাকে নিয়ে আসলাম? ন্যান্ড গেটকে, এবার আগের মতো। তাহলে ওই ন্যান্ড গেটেরও একটা ফিক্সড মডেল আমরা ইউজ করছি, 74HC-T20। কেন? কারণ সেটা হচ্ছে 2 ইনপুটের ন্যান্ড গেট না, বা 3 ইনপুটের ন্যান্ড গেট না, এটা 4 ইনপুটের ন্যান্ড গেট। আর তুমি ডিএলডি কোর্সে পড়ে আসছো, 4 ইনপুটের ন্যান্ড গেটে ইনপুট কততে হয়? 1, 2, 4, 5, আর আউটপুট কততে হয়? 6। 4 ইনপুটের ন্যান্ড গেটে ইনপুট কততে হয়? 1, 2, 4, 5, আর আউটপুট কততে হয়? 6। এখানে আসলে আর কাজ নাই। দেখি বলো, এটাকে অ্যাক্টিভ করতে হইলে, পড়া কিন্তু শেষ, এটাকে অ্যাক্টিভ করতে হইলে এই 4টাকে কত হইতে হবে? 1। কেন 1? এই 4টা 1 এর ন্যান্ড কত? 0। আর আমি কি বলছি? জেডটাকে বাবা চিপ সিলেক্টের মতো চিন্তা করবে। তাহলে চিপ সিলেক্টের মাথার উপরে কি থাকে? বার। জেড ইনভার্টার হিসেবে কাজ করে, এটা কিন্তু মনে রাখতে হবে, চিপ সিলেক্টের মতো, এটা মনে রাখলে হয়েছে। সো 0টা জেডে এসে কি হয়ে যাবে তাইলে? 1। তাহলে জেড অলওয়েজ কিসের মতো কাজ করে? চিপ সিলেক্টের মতো। তাহলে যে এটা 1 পেয়ে যাবে, তার মানে কি অ্যাক্টিভেট হয়ে গেল বাবা? পিএলডি অ্যাক্টিভেট হয়ে গেল। সো পিএলডি যখন অ্যাক্টিভেট হয়ে যাবে, তার মানে কি 16 বিটের ইনপুট আউটপুটের পোর্ট অ্যাড্রেসটা তুমি ডিকোড করতে পারবে। ডিকোড করে পার্টিকুলার ওই অ্যাড্রেসে তুমি 8 বিটের ডেটা পাঠাইতে পারবে। এবার একটু এদিকে তাকাও, আমি তোমাকে এই সার্কিট ডায়াগ্রামে মেমোরি লোকেশন কিন্তু ফিক্সড করে ধরে বলে দিছি। সেটা কত? EFF 8 থেকে EFFF পর্যন্ত। তো যে চালাক সে বুঝে যাওয়ার কথা, EFF এই সিরিজটা তো সেম। তাহলে এখানে চেঞ্জ কোথার মধ্যে আসতেছে? 8 থেকে F পর্যন্ত। এবার মিলাও, তাহলে D0 তে ডিকোড করছো কাকে? দেখো 8,
EFF কিন্তু সেম, এটা হচ্ছে EFF এর সিরিজ। এরপর D1 এ ডিকোড করছো কাকে? EFF 9। D2 তে মেমোরি লোকেশন কত? EFF A। D3 তে কত? EFF B, তারপর C, তারপর D, তারপর কত? F, তারপর E, তারপর কত? F। বুঝতে পারিয়াছো স্যার? এটা অনেকটা কিসের মতো? মেমোরি স্টেক দেখাইলাম না আমরা ক্লাসে, এক্স্যাক্টলি মেমোরি স্টেকের মতো। এক একটা স্টেকে এক একটা মেমোরি লোকেশন। বুঝতে পারিয়াছো? ইয়েস ম্যাম। ওকে, এবার এখানে কিছু ওয়ার্ড একটু জানিয়ে রাখা উচিত, সেটা হচ্ছে কি স্টপ। আমরা ক্লাসে বলছিলাম যে ইনপুট আউটপুট রিড করার জন্য আলাদা কোনো স্টপের দরকার হয় না। একটু আগে স্যার যখন আমরা মেমোরি রিড করতেছিলাম, তোমার কি মনে আছে আমি একটা পিন ইউজ করছিলাম, রিড পিন, আর একটা সিগন্যাল ইউজ করছিলাম, সিগন্যালটার নাম কি ছিল? মেমোরি রিড সিগন্যাল। তাহলে 4টা সিগন্যাল আছে না? মেমোরি রিড, মেমোরি রাইট, ইনপুট আউটপুট রিড, ইনপুট আউটপুট রাইট। এই 4টাকে কি সিগন্যাল বলা হয় জানো? স্টপ সিগন্যাল, স্টপ বা কন্ট্রোল সিগন্যাল। একটু আগে যখন আমরা মেমোরি অ্যাড্রেস ডিকোড করতেছিলাম আমাদের সিগন্যাল স্টপের দরকার পড়ছে, আমরা ইউজ করছি মেমোরি রিড। হ্যাঁ, কিন্তু যখন আমরা ইনপুট আউটপুটের পোর্ট অ্যাড্রেস ডিকোড করি আমাদের আলাদা কোনো স্টপের দরকার পড়ে না। এটাই একটা সুবিধা, আলাদা কোনো স্টপ বা সিগন্যালের দরকার পড়ে না। বুঝতে পারিয়াছো? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এখন কেন আলাদা সিগন্যালের দরকার পড়ে না? সেটা হচ্ছে কি, তুমি একটা জিনিস কি দেখবা মাঝে মধ্যে, তুমি যদি সিগন্যাল পাঠাও, এটা এই সিগন্যালটা ইনপুট রিড পাঠাইলা, প্রবলেম হইতে পারে। কিসে প্রবলেম হইতে পারে? ইনপুট রিড পাঠাইলে, সাপোজ একটা এক্সাম্পল দিয়ে, আমাদের স্ট্যাটাস রেজিস্টার আছে না? সো স্ট্যাটাস রেজিস্টারকে আমরা কি বলি? ফ্ল্যাগ রেজিস্টার। হয়তোবা সেটা 1, হয়তোবা সেটা 0। হ্যাঁ, 1 হইলে রিসেট করো, 0 হইলে সেট করো সাপোজ। তাহলে অনেক সময় আমরা যখন ইনপুট রিড সিগন্যালটা এক্সিকিউট করি, স্ট্যাটাস সিগন্যাল কি করে জানো? নিজেকেই নিজে ভ্যানিশ করে ফেলে। তার মানে কি, পুরা পিএলডিটাকে রিসেট করতে গিয়ে স্ট্যাটাস রেজিস্টার নিজেকেই নিজে ভ্যানিশ করে ফেলে। আর যখন স্ট্যাটাস রেজিস্টারই গায়েব হয়ে যায়, তুমি কিন্তু আলটিমেটলি না আসার জন্য আমরা এখানে আলাদা করে স্টপ সিগন্যাল ইউজ করি না। কোথায় ইউজ করি না? ইনপুট আউটপুটের পোর্ট অ্যাড্রেস ডিকোডিং এ। বুঝতে পারিয়াছো? বুঝতে পারছো স্যার? ইয়েস ম্যাম। ওকে, এগুলো এখান থেকে দেখা দরকার নেই, এগুলো বাদ। তাহলে যেটা এখান থেকে দেখতে হবে লাস্ট, সেটা হচ্ছে কি, আমরা আমাদের মাইক্রোপ্রসেসরকে এটা কিন্তু আসার মতো একটা কোয়েশ্চেন, আমরা আমাদের মাইক্রোপ্রসেসরকে ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কি করব? কানেক্ট করব। যখন ক্লাসে আমরা প্রজেক্টরকে আমার ল্যাপটপের সাথে কানেক্ট করাইতে চাই, তখন আমাদের একটা কেবলের দরকার হয়। সো এই কেবলটাকে আমরা কি বলি? পেরিফেরাল ডিভাইস, বা এই কেবলটাকে আমরা বলি একটা থার্ড পার্টির মতো। তার মানে কি স্যার, আমার মাইক্রোপ্রসেসরকে ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কানেক্ট করার জন্য একটা থার্ড পার্টি বা পেরিফেরাল ডিভাইস ইউজ করতে হয়। এই থার্ড পার্টির নামই হচ্ছে কি 82C55। এই থার্ড পার্টির নামই হচ্ছে কি 82C55। বুঝতে পারিয়াছো? এই যে এটাকে আমরা বলি পিপিআই, মানে কি? প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস। এই 825 কে আমরা বলি পিপিআই, প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস। তাহলে কেন এই ওয়ার্ডের অর্থটা দেখাইলাম? তুমি যাতে বুঝো 82C55 আসলে একটা থার্ড পার্টি হিসেবে কাজ করে, ওই কেবলের মতো। ওই থার্ড পার্টির কাজ হচ্ছে মাইক্রোপ্রসেসরকে সিম্পলি ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কানেক্ট করে দেয়া। আর যখনই স্যার আমরা মাইক্রোপ্রসেসরকে ইনপুট আউটপুট ডিভাইসের সাথে অ্যাড করব, আমার কিন্তু একটা ইনপুট আউটপুটের পোর্ট অ্যাড্রেসের দরকার পড়বেই। এক্স্যাক্টলি আমি কোন পোর্ট অ্যাড্রেসে অ্যাড করব, বুঝা গেছে স্যার? এক্স্যাক্টলি আমি আমার কোন পোর্ট অ্যাড্রেসে অ্যাড করব। এবার সিম্পল এই পিকচারটা দেখবে, মনে আছে ক্লাসে 8255 এর মতো একটা জিনিস আমরা তোমাকে দেখাইছিলাম, 8259 সিটিতেও আসছে, 3টা পোর্ট ছিল, মনে রাখার টেকনিক আমরা শিখাইছিলাম। সেম সেম। তাহলে কেন এই কথাটা মনে করাই দিছি? চেক করো তো সেম কিনা, তোমার কষ্ট কমায় দেওয়ার জন্য। সো 8255 এর পোর্ট কয়টা? একসাথে বলবে, 8255 এর পোর্ট কয়টা?
8255 এর পোর্ট কয়টা দেখতে পাচ্ছ? তিনটা পোর্ট, একটা কি পোর্ট এ, আরেকটা কি পোর্ট বি, আরেকটা কি পোর্ট সি। তাহলে পোর্ট এ কত থেকে কত? পোর্ট এ এর 8টা পিন ছিল, সেম ভাবে পোর্ট বি এর 8টা পিন ছিল, সেম ভাবে পোর্ট সি এর 8টা পিন ছিল। তাহলে পোর্ট এর 8টা পিন মানে কি 0 থেকে 7, পোর্ট বি এর 8টা পিন মানে কি 0 থেকে 7, পোর্ট সি এর 8টা পিন মানে কি 0 থেকে 7। এবার ডাটা লাইন, ডাটা বাসের ডেটা লাইন কয়টা ছিল জানি? 8টা, 0 থেকে 7 পর্যন্ত। কিছু স্পেশাল পিন ছিল মনে আছে, রিড পিন, রাইট পিন, অ্যাড্রেস পিন ছিল 2টা, A0 A1, তারপর কি ছিল রিসেট পিন, আর একটা কি ছিল চিপ সিলেক্ট পিন। এখন তুমি সেম ওইটাই তো, কোনো পার্থক্য নাই কিন্তু। তাহলে এবার তুমি কি বুঝতে পারতেছো? এটা হচ্ছে 8255 তোমার থার্ড পার্টি। এ পাশে কি আছে কে বলতে পারবে? এই যে পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি, এগুলোতে কানেকশন দিই নাই। এ পাশে কে আছে? এ পাশে কে থাকবে? ইনপুট আউটপুট ডিভাইস। এ পাশে কে থাকবে? ইনপুট আউটপুট ডিভাইস। আর এ পাশে কে আছে? মাইক্রোপ্রসেসর। এই যে D0 থেকে D7, IORC, IOW, সেগুলো কার পিন ছিল? মাইক্রোপ্রসেসর। তাহলে এ পাশে কি আছে স্যার? মাইক্রোপ্রসেসর। এই যে আমার লেফটে, আর মাঝখানে থার্ড পার্টি আছে 8255, আর আমার রাইটে কি আছে? পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি যে রাখছি কানেকশন দিই নাই, এই জায়গায় কে আছে? ইনপুট আউটপুট ডিভাইস। এখন এই থার্ড পার্টিকে এবার আবার সেম আগের মতো কাহিনী, এই থার্ড পার্টিকে তো অ্যাক্টিভ করতে হবে। তাহলে ওই অ্যাক্টিভ করার কাজ কোন পিনের? অ্যাক্টিভ করার কাজ কোন পিনের? চিপ সিলেক্ট। তাহলে এটা কি বাবা কে বলতে পারো দেখে? আমি তোমাকে একটু আগে পড়ে আসছি, এটা কি একটু আগে এটা কি হিসেবে দেখছি? 3 to 8 লাইন ডিকোডার। এটা কি হিসেবে দেখছি একটু আগে? 3 to 8 লাইন ডিকোডার। ওই সেম কাহিনী, 3 to 8 লাইন ডিকোডার। চিন্তাছো তো? এই যে একটা G1, একটা G2A আর একটা G2B, ইনপুট ছিল 2টা A আর B, আর আউটপুট ছিল বা সিলেক্ট পিন ছিল একটা C, আর আউটপুটের লাইন ছিল কয়টা? 8টা। তাহলে 3 to 8 লাইন আগের মতোই সেম, জাস্ট মনে রাখতে হবে স্যার 3 to 8 লাইনের কোন পিনটা চিপ সিলেক্টের সঙ্গে অ্যাড থাকে? 14। 3 to 8 লাইনের কোন পিনটা চিপ সিলেক্টের সঙ্গে কানেক্ট থাকে? 14। এটাই মনে রাখতে হবে, এখানে আর কিছু মনে রাখার নাই। তাহলে 14 নাম্বার পিনটা দেখি বলো কত হইলে চিপ সিলেক্ট অ্যাক্টিভেট হবে? কত হইলে? এখানে কত পাওয়া লাগবে? এখানে কত হওয়া লাগবে? 1 হইলে এটা কত হয়ে যাবে? 0। আর 0টা এখানে এসে কত হয়ে যাবে? 1। ওকে, শেষ তো কাজ। যখন এটা অ্যাক্টিভেট হয়ে গেল, অ্যাক্টিভেট হয়ে যাওয়ার অর্থ হচ্ছে থার্ড পার্টি এবার কি হয়ে গেল? জলজান্ত হয়ে গেল। আর থার্ড পার্টি যখন অ্যাক্টিভ হয়ে যাবে, যখন তুমি ল্যাপটপের সঙ্গে কেবল কানেক্ট করবে আর প্রজেক্টর চালাই দিবে, তখন তুমি স্ক্রিনে পর্দা দেখতে পাবে। তার মানে কি থার্ড পার্টি যখন অ্যাক্টিভেট হয়ে যাবে, এ প্রান্তে আছে ইনপুট আউটপুট ডিভাইস, ইনপুটও হইতে পারে আউটপুটও হইতে পারে, এ প্রান্তে আছে মাইক্রোপ্রসেসর। তাহলে যদি ইনপুট ডিভাইস হয় তাহলে কি হবে? রিড করবে, এই যে IORC অ্যাক্টিভ হবে। আর যদি আউটপুট ডিভাইস হয় তাহলে রাইট করবে, তখন IOWC অ্যাক্টিভ হবে। বুঝতে পারছো স্যার? জিনিসটা কিন্তু ইজি। আর পিন নাম্বারগুলো মনে রাখার কিন্তু একটা টেকনিক দেখাইছিলাম, আবার একটু মনে করাই দিই। এ দেখো 3টা পোর্ট, 3টা পোর্টের 8টা করে লাইন। মনে করাই দাও তো, 0 1 2 3 কিভাবে আছে? সবগুলো কি অর্ডারে? এও নিচ থেকে উপরে মিলাও। 37 38 39 40, যাদের মনে নাই 1 2 3 4 সবগুলো কিন্তু নিচ থেকে উপরে। এবার মাঝখানেরটার জন্য আমরা কি দেখছিলাম? দেখো একদম উপর থেকে নিচে 18 19 20 21 22 23 24 25। আর যেটা পোর্ট সি ছিল এটার জন্য আমরা কি দেখছি? দুই দিক থেকে আসতেছে, মনে আছে? আমরা আঁকছিলাম বোর্ডে, দুই দিক থেকে আসতেছে 14 15 16 17, আর এদিক থেকে দেখো 10 11 12 13। শেষ তো। আর যে 8টা ডেটা লাইন আমার মাইক্রোপ্রসেসরের 8টা ডেটা লাইনের সঙ্গে ইনক্লুডেড, এগুলো সিরিয়ালি দেখো নিচ থেকে উপরে 27 28 29 30 31 32 33 34। আর কিছু স্পেশাল পিন ছিল,
রিড রাইট দুটো অ্যাড্রেস পিন এনোট A1 রিসেট চিপ সিলেক্ট। তাহলে চিপ সিলেক্ট হচ্ছে মহা গুরুত্বপূর্ণ পিন এখানে। তাহলে এ অ্যাক্টিভ না হলে এ 8255 এ অ্যাক্টিভ হবে না। তাহলে চিপ সিলেক্ট কত এখানে 6 নাম্বার। দেখো রিড রিসেট কত 35, রাইট কত 36, রাইট। এবার রিড কত 5, রাইট। চিপ সিলেক্ট কত 6, তারপর এনট A1 কত পাইছি আমরা 8 9। তো তুমি চালাক হলে বুঝে যাওয়ারই কথা। এটা সিম্পলি 8255টা কার মতো সাউন্ড করতেছে 8259। 8255টা আসলে কার মতো সাউন্ড করতেছে 8259। তুমি যদি আসলে 8259 পড়ে ফেলো তার মানে তুমি আসলে 8255ই পড়তেছো। থার্ড পার্টি হিসেবে কাজ করে, নাথিং এলস। তোমাকে জাস্ট মনে রাখতে হবে 3289 কি হিসেবে ইউজ করে ডিকোডার। এটার 14 নাম্বার পিনটা চিপ সিলেক্টের 6 নাম্বারের সাথে অ্যাক্টিভ থাকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এই পাশে আছে মাইক্রো প্রসেসর, লেফটে মাঝখানে থার্ড পার্টি 8255 পেরিফেরাল ইন্টারফেস, আর আমার রাইটে আছে ইনপুট ডিভাইস অথবা আউটপুট ডিভাইস। ইনপুটও হইতে পারে শান্ত, আউটপুটও হইতে পারে। ইনপুট হইলে কি হবে IORC রিড সিগন্যালটা অ্যাক্টিভ হবে মাইক্রো প্রসেসরের, আর আউটপুট হইলে IOWC রাইট সিগন্যালটা অ্যাক্টিভ হবে মাইক্রো প্রসেসর। বুঝতে পারি আছো? ইয়েস ম্যাম। তাহলে আলটিমেটলি এই ছবির মাধ্যমে আমরা কি করতেছি, অনেকে ছবি বুঝে কিন্তু ছবির মাধ্যমে কি করতেছি এটাই বুঝে না। সো মাইক্রো প্রসেসরের সাথে আমি আমার ইনপুট আউটপুট ডিভাইসটাকে থার্ড পার্টির মাধ্যমে অ্যাড করতেছি। পার্টিকুলারলি কোন অ্যাড্রেস লোকেশনে আমি ডেটা পাঠাবো, ইনপুটের পোর্ট অ্যাড্রেস কত হবে অথবা আউটপুটের পোর্ট অ্যাড্রেস কত হবে সেটা আমি বের করতেছি, নাথিং এলস। বুঝতে পারি আছো? জি ম্যাম বুঝছি। আচ্ছা শেষ। এখান থেকে এই জিনিসগুলাই থাকবে, এখান থেকে এই জিনিসগুলাই থাকবে। সো আমরা কিছু জিনিস তোমার জন্য কমাইছিলাম সাজেশনের। সো আমরা একটু পুরাটা তোমার বহুল আকাঙ্ক্ষিত সাজেশন একটু পুরাটা একটু ওভারভিউ দেখবো যে কি কি একটু ভালো মতো পড়তে হবে। হ্যাঁ, তাহলে প্রথম যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম সেটার নাম কি ছিল জানি? ফেচ ডিকোড এক্সিকিউট। ফেচ ডিকোড এক্সিকিউট। তাহলে ফেচ ডিকোড এক্সিকিউট থেকে কি দেখতে হবে? প্রথমে দেখতে হবে ফেচ ডিকোড এক্সিকিউট সাইকেল কি, তার একটা এক্সাম্পল। ফেচ ডিকোড এক্সিকিউট সাইকেল কি, তার একটা এক্সাম্পল লিখছো? ইয়েস ম্যাম। এবার মোস্ট ইম্পর্টেন্টলি এটা আমরা ক্লাসেও বলছি, একটা ফেচ সাইকেলের প্রসেসগুলা, ফেচ সাইকেলের প্রসেসগুলা তোমাকে আমি একটা রেজিস্টারও দিয়ে দিতে পারি অথবা একটা মেমোরি লোকেশনও দিয়ে দিতে পারি। সো ফেচ সাইকেলের প্রসেসগুলা তোমাকে আমি যদি অ্যাড্রেস লোকেশন দিই ওই অ্যাড্রেস ধরে লিখতে হবে, তোমাকে যদি আমি রেজিস্টার দিয়ে দিই ওই রেজিস্টার ধরে লিখতে হবে। তুমি এখানে মুখস্থ বিদ্যা মানলে হবে না, তোমাকে কোশ্চেনে যদি কোনো রেজিস্টার দিই ওই রেজিস্টার ধরে লিখতে হবে, কোনো অ্যাড্রেস লোকেশন দিলে ওই অ্যাড্রেস লোকেশন ধরে লিখতে হবে। তুমি ওখানে মুখস্থ 104 মেরে দিলে হবে না। তো ফেচের স্টেপসগুলো দেখতে হবে, ডিকোড লাগবে না, এটা বাদ। এরপর দেখবা এক্সিকিউটের স্টেজগুলা, এক্সিকিউটের স্টেজ। ইয়েস ম্যাম। এখান থেকে দেখবা ইনডিরেক্ট সাইকেল কি, ইনডিরেক্ট সাইকেল কি, ইনডিরেক্ট সাইকেলের স্টেট ডায়াগ্রামটা, ইনডিরেক্ট সাইকেল কি, ইনডিরেক্ট সাইকেলের স্টেট ডায়াগ্রামটা। লিখছো? ইয়েস ম্যাম। এরপর যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে দুটো জিনিস দেখবা, ইনডিরেক্ট ডায়াগ্রাম, ইনডিরেক্ট ডায়াগ্রামের ডেটা ফ্লো, এরপর দেখতে হবে ইন্টারাপ্ট ডায়াগ্রামের ডেটা ফ্লো। একটা বলছে ইনডিরেক্ট ডায়াগ্রামের ডেটা ফ্লো, এরপর বললাম ইন্টারাপ্ট ডায়াগ্রামের ডেটা ফ্লো। লাস্টের যেটা দেখবা এই যে 6 স্টেজ, এই ডিস্ট্রাকশন পাইপলাইনের 6টা স্টেজ, এই ফ্লো চার্ট।
ওকে ম্যাম। আমরা গেছিলাম ইন্টারাপ্টে। সো ইন্টারাপ্ট থেকে দেখতে হবে প্রথমে ইন্টারাপ্ট কি, ইন্টারাপ্টের একটা এক্সাম্পল, প্রিন্টার আর কিবোর্ডের এক্সাম্পল। সো ইন্টারাপ্ট কি, ইন্টারাপ্টের একটা এক্সাম্পল। ম্যাম প্রিন্টার আর কি বললেন? কিবোর্ড? প্রিন্টার আর, হ্যাঁ, প্রিন্টার আর কিবোর্ডের এক্সাম্পলটা। সো ইন্টারাপ্ট কি, ইন্টারাপ্টের একটা এক্সাম্পল। এরপর দেখতে হবে ইন্টারাপ্ট ভেক্টর টেবল, ইন্টারাপ্ট ভেক্টর টেবল আর এই টাইপগুলা, যে টাইপগুলা লেকচার স্লাইডে আছে সবগুলা না। ইন্টারাপ্ট ভেক্টর টেবল আর ইন্টারাপ্ট ভেক্টর টেবলের টাইপগুলা স্লাইডে দেওয়া টাইপ। লিখছো? ইয়েস। এরপর দেখতে হবে সফটওয়্যার ইন্টারাপ্ট ভার্সেস হার্ডওয়্যার ইন্টারাপ্ট। তো আমি সফটওয়্যার ইন্টারাপ্ট বলতেছি, মানে ওখানের মধ্যে কি কি থাকবে, বাউন্ড, ইন্টো, ইন্ট, এন্ট্রি, আইরেট, এটা তো বুঝে নেওয়ার কথা। আর হার্ডওয়্যার পিন বলতেছি মানে ওখানের মধ্যে কি থাকবে, এনএমআই, ইন্ট, ইন্ট এ। বুঝা গেছে স্যার? ইয়েস। লাগবে না। এরপর যেটা দেখতে হবে এখান থেকে এটা বাদ, এটা দেখবা 3 স্টেট বাফার, ইন্ট এ, ইন্ট এ এর জন্য 3 স্টেট বাফার এই সার্কিটটা। ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট কি ইউজ করে 3 স্টেট বাফার সার্কিটটা। লিখিয়েছো? ইয়েস। এরপর এটা দেখতে হবে না, এটা দেখবা ডেজি চেন ইন্টারাপ্ট, ডেজি চেন ইন্টারাপ্ট সার্কিটটা, ডেজি চেন ইন্টারাপ্টের সার্কিট। লিখছো? ইয়েস ম্যাম। এরপর 8259 এর পিন ডায়াগ্রাম, 8259 এর পিন ডায়াগ্রাম with pin descriptions, 8259 এর পিন ডায়াগ্রাম with pin descriptions স্লাইডে যা আছে। ওকে ম্যাম। এরপর কি দেখছিলাম, পিন। তাহলে পিনে দেখতে হবে 8086 এর এই পিন ডায়াগ্রামটা, 8086 এর পিন ডায়াগ্রাম। ইয়েস। এবার পিনের মধ্যে স্পেসিফিক্যালি দেখবা, এখান থেকে আমরা কিছু শর্টকাট আনছি, সেটা কি এডি নট থেকে এডি 15, এডি নট থেকে এডি 15। লিখছো? ইয়েস ম্যাম। লাগবে না। এরপর বিএইচই পিন, বিএইচই অবলিক S7 পিন, বিএইচই অবলিক S7 পিন। ইয়েস ম্যাম। এরপর এনএমআই পিন, এনএমআই। ম্যাম এগুলো কি ছোট ছোট ডেসক্রিপশন করতে হবে মানে? তারপর মিন ম্যাক্স মোড, মিন ম্যাক্স, মিন ম্যাক্স পিন, মিন ম্যাক্স পিন। লিখছো? ইয়েস ম্যাম। এরপর যেটা দেখতে হবে এম অবলিক আইও, এই যে আজকেও দেখছো এটার কাজ, মেমোরি অবলিক ইনপুট আউটপুট, এম অবলিক আইও। লিখছো? ইয়েস। ইয়েস ম্যাম। এরপর দেখতে হবে হোল্ড এ আর হোল্ড, হোল্ড এ আর হোল্ড। লিখছো? ইয়েস।
এখান থেকে দেখবা খালি লক পিন, লক। লিখে আসো। ইয়েস ম্যাম। এরপর ছিল ইনপুট আউটপুট ইন্টারফেসিং। ইনপুট আউটপুট ইন্টারফেসিং থেকে দেখতে হবে আইসোলেটেড আইও ভার্সেস মেমোরি ম্যাপড আইও। আইসোলেটেড আইও ভার্সেস মেমোরি ম্যাপড আইও। লিখছো? ইয়েস ম্যাম। এরপর যেটা দেখতে হবে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আজকে দেখছি এটা হচ্ছে কি স্যার, এরপর দেখবা এখান থেকে দেখবা ন্যান্ড গেট ডিকোডার ইউজ করে মেমোরি অ্যাড্রেস ডিকোডিং। এই যে এই সার্কিটটা 1013 এর সার্কিট। ইয়েস ম্যাম। এরপর 32 লাইন ডিকোডার। লিখছো? 1 মিনিট ম্যাম। জি ম্যাম। 328 লাইন ডিকোডার। এরপর 1015, এই যে 1015 এর সার্কিট মাল্টিপল ইপ্রম হ্যান্ডেল করা। 328 লাইন ডিকোডার ইউজ করে মাল্টিপল ইপ্রমের অ্যাড্রেস ডিকোড করা। সার্কিট 1015। ইয়েস ম্যাম। এরপর এখান থেকে দেখতে হবে এই যে 16 বিট ইনপুট আউটপুটের পোর্ট অ্যাড্রেস ডিকোড করা। সার্কিট 1112। 16 বিট ইনপুট আউটপুটের পোর্ট অ্যাড্রেস ডিকোড করা একটা পিএলডি ইউজ করে, তাহলে সার্কিট 1112। এরপর লাস্ট সেটা হচ্ছে কি একটা মাইক্রোপ্রসেসর, সেটা 8086ও হতে পারে, 286ও হতে পারে, 386ও হতে পারে। তাহলে একটা মাইক্রোপ্রসেসরকে পেরিফেরাল ডিভাইসের থ্রু ইনপুট আউটপুট ডিভাইসের সাথে অ্যাড করা। একটা মাইক্রোপ্রসেসরকে পেরিফেরাল ডিভাইসের থ্রু, সেটা হচ্ছে 8255, পেরিফেরাল ডিভাইসের থ্রু ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কানেক্ট করে ইনপুট আউটপুটের পোর্ট অ্যাড্রেস ডিকোড করা। সার্কিট 1119। বুঝতে পারিয়াছো? ইয়েস ম্যাম। ওকে, ডান। তাহলে একটা কথাই বলবো, সার্কিটে বেশি জোর দিবে, মাইক্রোপ্রসেসর তো না, সার্কিটের কোর্স, তাহলে সার্কিটে বেশি জোর দিবে। হ্যাঁ, তাহলে সার্কিট দেখাইছ না, সার্কিটে বেশি জোর দিবে যেহেতু কোর্সে মাইক্রোপ্রসেসর। ঠিক আছে, আর কারো কোনো সমস্যা? আমরা 1 মিনিট ফ্লোর ওপেন রাখতে পারি, কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা নাই? তাহলে বেস্ট অফ লাক। হ্যাঁ, ভালো মতো পড়াশোনা করে ভালো মতো পরীক্ষা দাও। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। ম্যাম এক্সকিউজ মি ম্যাম, আমাদের 3টা গ্রুপের প্রেজেন্টেশন বাকি ছিল, এটা 3টা গ্রুপের প্রেজেন্টেশন বাকি ছিল। আচ্ছা, ওই রিমেইনিং টিমের প্রেজেন্টেশন যেগুলো অনলাইন প্রেজেন্টেশন ছিল বিকজ অফ তোমার টিমমেটদের পূজা, তাহলে ওটা কখন দেওয়া যায়? সোমবার, কালকে দাও, কালকে অনলাইনে দাও। ম্যাম কালকে কোন সময়? কালকে কোন সময় দিতে পারো? এই টাইমটাতে, এই যে 3টা। ম্যাম রাতের দিকে দিলে। ম্যাম রাতের দিকে একটু দেন না বলতে পারেন। রাতের দিকে? হ্যাঁ ম্যাম। ম্যাম কালকেও একটা পূজা আছে। কি করা যায় বলো, কখন শেষ হবে এই লুপ? ম্যাম রাত্রে দেন। রাত্রে দেন? তাহলে একটা কাজ করো, মারামারি না করো, একেবারে তুমি টুইসডে দাও। ঠিক আছে, সবাই একেবারে টুইসডে দাও, টুইসডেতে দাও। কালকে সকালে দাও, কালকে সকালে দাও। সকালে দিতে পারবা কালকে? হ্যাঁ হ্যাঁ সকালে। সকালে কয়টায়? ম্যাম টুইসডে কোথায় দিতে মানে কোথায় দিতে বললেন, মানে অনলাইনে? না, কালকে দাও। কালকে যদি ওদের পূজা আছে বলতেছে, কালকে সকালে অনলাইনে দাও। তাহলে অনলাইনে 11টা থেকে দাও, 11টা। ম্যাম দাঁড়ান, আমি একটু জিজ্ঞেস করে নি কালকে। হ্যাঁ,
আর যে বললা যাদের ল্যাব রিপোর্ট না, এখন মাথা ঘামানোর কোনো দরকার নাই, এখন পরীক্ষা বাড়ি খাচ্ছে, রাইট? সো পরীক্ষার জন্য পড়ো, ওইটা ইম্পর্টেন্ট, ফাইনাল পরীক্ষাটা ইম্পর্টেন্ট, ল্যাব রিপোর্টটা পরেও দেওয়া যায় যেহেতু অনলাইন সাবমিশন। হ্যাঁ, অথবা যেদিন পরীক্ষা দিতে আসবা ওইটাও হচ্ছে, ওই প্যারাও দেওয়ার দরকার নেই, তুমি এখন ভালো মতো পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়াটা ইম্পর্টেন্ট, ওখানে মার্কস বেশি। পরীক্ষা দিয়ে কি ফ্রি তারপর ল্যাব রিপোর্টটা দিবা। 6টা প্রোগ্রাম লিখতে বেশিক্ষণ লাগার কথা না। ওকে ম্যাম, আপনি তাহলে সব পরীক্ষা শেষ হোক, দেন হলে আপনি ল্যাব রিপোর্টটা জমা দিয়ে দিন। হ্যাঁ, আগে ফাইনালটা ভালো মতো দাও, তারপর এখন লেখালেখির দিকে মনোযোগ না দিয়ে পড়ার দিকে মনোযোগ দাও। তাহলে কি আমরা প্রেজেন্টেশন ম্যাম পরেই দিয়ে দিব এক্সামের পরে? না গোগো, এটা একটু আগে দিতে হবে, প্রেজেন্টেশন পরে দেওয়া যাবে না, ল্যাব রিপোর্ট তো হাতে লেখার রিপোর্ট। হ্যাঁ, তাহলে প্রেজেন্টেশনটা কালকে সকালে দাও বলতেছে 11টা থেকে। ম্যাম রাত্রে নিলে হয় না? আচ্ছা সকালে কি সমস্যা? সকালেও তো দেওয়া যায়। হ্যাঁ সকালেও দেওয়া যায় ম্যাম। নীল সরকার বলো, কোনো সমস্যা আছে? আর রাতে হলে ম্যাম সবার জন্য ভালো হয়। সকালে সকালে নিলে একটু তাড়াহুড়া হয়ে যায়, রাত্রে নিলে একটু রিল্যাক্সে দেওয়া যায়। ও আচ্ছা, এই সমস্যা, তাহলে সকালে দাও, ঠিক আছে? জন্য বললাম। ও আচ্ছা, তাহলে কি বলা যায় আর? ম্যাম রাত্রে যদি আপনি 8টার দিকে নিতে পারেন বা 8:30 9টার দিকে। আমি তো মেবি বেশি লাগবে না, তো রাতে যদি পসিবল হয় আর কি। স্যার তোমরা যেটা বলো আর কি, স্যার তোমরা যেটা বলো সেটাই, তোমরা অনেক বিজি, তাহলে 8টা থেকে 10টা দাও, ঠিক আছে স্যার? ফ্রি আছো ওই টাইমে? হ্যাঁ হ্যাঁ ম্যাম। জি জি ম্যাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক। হ্যাঁ, আগামীকাল রাতে 8টা থেকে 10টা, তোমরা যেহেতু ওই টাইমে ফ্রি, ঠিক আছে? ম্যাম তাহলে স্যার, হ্যাঁ, ল্যাব রিপোর্টটার বিষয়ে কি বললেন যে হ্যান্ড রিটেন হতে হবে? ল্যাব রিপোর্টটা হ্যান্ড রিটেন না, নাহলে তুমি ধরা খাবা কেমনে ইয়াতে? কি বলো? সেটাই। হ্যাঁ, ঠিক আছে, ধরা খাইতে হবে না। ঠিক আছে, ঠিক আছে স্যার, বেস্ট অফ লাক, ঠিক মতো পরীক্ষা দাও। সাজেশন কিন্তু অর্ধেকেরও অর্ধেক কমাই দেওয়া গেছে, যাতে তুমি ভালো মতো পড়ে তুমি ভালো মতো পরীক্ষা দিতে পারো। আমি আবারও বলতেছি, সার্কিটে একটু বেশি জোর দিবে, সার্কিটে। ওকে, বেস্ট অফ লাক, টাটা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা ম্যাম, হ্যাঁ বলো। ফুয়াদ জিজ্ঞাসা করতেছে কোন 6টা, যদিও আমাকে ওকে কয়েকবার বলছি। আচ্ছা, কোন 6টা? ওই 6টা হচ্ছে পারফরম্যান্স টেস্টের 6টা, এটা আমি দিয়ে দিব, আমার দেওয়ার দায়িত্ব, ঠিক আছে? তুমি এটা নিয়ে এখন হেডেক নেওয়ারই দরকার নেই, তুমি তোমার ফাইনালটা দাও না। আমি চুপ করে বসে আছি মানে তুমি বুঝতেছো না? তুমি ফাইনালটা দাও, তারপর তুমি এটা নিয়ে মাথা ঘামাইও, ঠিক আছে স্যার? জি ম্যাম, দোয়া রাখবেন। অবশ্যই, ঠিক আছে।